আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আচ্ছা দেখছি। এদিকে রিধির ফোন বাজছে, কিন্তু তার কোনো খেয়াল নেই। যদিও তারা অনেকক্ষণ হলো পতেঙ্গা থেকে চলে এসেছে। এখন তারা একটি রেস্টুরেন্টে বসে কেক কাটছে। এরপর পার্টি শেষ করে রিধির বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। বাসায় এসে বেল দেওয়ার সাথে সাথে নবনী হোসেন দরজা খুলে দিলেন। রিধিকে দেখে তিনি বলেন, রিধি, কোথায় ছিলে এতক্ষণ? ফোন দিচ্ছি ধরছিলে না, পরে আবার বন্ধ পাই, কি ব্যাপার? মা ফোন সাইলেন্ট ছিল আর অনেক ছবি তুলেছিলাম তো, তাই চার্জ শেষ হয়ে গিয়েছিল। সরি মা। আচ্ছা আচ্ছা, আগে কে এসেছে দেখো। ভেতরে ঢুকে জুনায়েদ সাহেবকে দেখে রিধি অবাক হয়ে বলল, বাবা তুমি? কোথায় ছিলি মা? এতক্ষণ বাবাকে অপেক্ষা করিয়েছিস? বাবা তোমার তো কালকে আসার কথা ছিল, আজকে আসবে জানলে আমি কখনোই বাসা থেকে বের হতাম না। আচ্ছা, এখন শুনি কেমন আছে আমার মাটা? ভালো ছিল, তোমাকে দেখে তোমার মাটা আরো বেশি ভালো হয়ে গেছে। রক্তিম রিধির কণ্ঠ শুনে ঘর থেকে বেরিয়ে এলো। রক্তিমকে দেখে রিধি কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর রিধিকে দেখে রক্তিম মনে মনে অনেক খুশি হলো। সে মনে মনে ভাবছে, ছোট্ট রিধিটা কত বড় হয়ে গেছে, এখন দেখতে আরো সুন্দর লাগছে ওকে। রক্তিমের মনে রিধির জন্য পুরনো প্রেম যেন আবার জেগে উঠেছে। হ্যাঁ, সে অনেক ভালোবাসে রিধিকে, অনেক বেশি ভালোবাসে। রীতির মায়াবী চেহারা, দুষ্টামিগুলো কবে যে রক্তিমের মনে জায়গা করে নিয়েছে সে নিজেও জানতে পারেনি। রক্তিম রিধিকে ভালোবাসে, এটা শুধু রক্তিমের এক বন্ধু জানত। আর তাদের কথোপকথন শুনে ফেলেছিলেন নবনী। নবনী জানিয়ে দেন এই সম্পর্ক কখনোই তারা মেনে নেবেন না। সমাজের চোখে তারা ভাই বোন, আর রিধি এবং রক্তিমের বয়সেরও অনেক ব্যবধান। নবনী তাকে বলে দেন রক্তিম যাতে তাকে বোন হিসাবে মেনে নেয়। এরপর থেকে রক্তিমের মহাক্ষোভ, কেন রিধি তার বোন হবে? রিধি তো তার আপন বোন নয়, আর রিধিকে সে কখনোই বোনের চোখে দেখেনি। তাই সে রাগের মাথায় রিধির সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। রক্তিম রিধিকে বুঝিয়ে দিতে চেয়েছিল যে রিধি এই ঘরের সন্তান নয়। রক্তিমের অনেক খারাপ লাগলেও সে রিধিকে অনেক কষ্ট দিয়েছিল, এটা সত্য। আর এই 2 বছর যেন সে বুকে পাথর নিয়ে বাইরের দেশে সময়গুলো কাটিয়েছিল। আর রাজ্যে রিধিকে দেখে তার সব পাথরই গলে গেছে। রক্তিমকে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে নবনী বলেন, ছোট বোনকে দেখে কি ভাবছিস? বড় হয়ে গেছে অনেক, তাই না? এখন তো বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে দেওয়ার পর রিধির জন্য একটা বর খুঁজে আনতে হবে। রক্তিম মায়ের কথার অর্থ বুঝে গেল, কিন্তু রিধি নবনীর কথা শুনে ঠোঁট ফুলিয়ে বলল, আমার বয়স হয়নি, আমি এখন বিয়ে করছি না। দেখো বাবা, ছেলেকে পেয়ে আমাকে বের করে দেওয়ার ব্যবস্থা করছে। কে বলেছে আমার রিধিমার জন্য বর খুঁজবে? রিধিমা তার বাবাকে ছেড়ে কোথাও যাবে না। মেয়েকে তো একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে। নবনীর কথা শুনে রিধি মন খারাপ করে তার ঘরে চলে গেল। ঘরে গিয়ে মনে মনে রক্তিমকে গালি দিতে লাগলো। তার ধারণা রক্তিম মাকে কিছু বুঝিয়েছে। রিধি বিড়বিড় করে বলল, বেটা রাক্ষস, আজকে এসেই মাকে আমার বিরুদ্ধে করে ফেলেছে। তারা তোকে রিধির শান্তিতে থাকতে দেবে না। বাসায় আসার পর থেকে রোহানের কথাগুলো ঈশার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে কি এতটাই খারাপ যে তার চরিত্রে সবাই আঙ্গুল তোলার সাহস পায়? ভার্সিটিতে প্রোগ্রাম হবে 1 সপ্তাহ পর, কিন্তু আয়োজন এখন থেকে শুরু। ঈশা যেহেতু ক্লাস মনিটর, তাই তার উপর অনেক দায়িত্ব পড়েছে। সে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নামসহ সব তথ্য সংগ্রহ করছে। তাই এই 1 সপ্তাহ তাকে ভার্সিটিতে যেতে হবে। আজ সকালের ঘটনার পর সে ভাবছে কিভাবে রোহানের সামনে যাবে, কারণ রোহান প্রোগ্রাম পরিচালনা করছে। আর প্রতি ক্লাসে মনিটররা রোহানকে সাহায্য করবে। এদিকে আগামীকাল তার বান্ধবীরা মিলে মহামায়া যাচ্ছে। কালকে যেহেতু ভার্সিটিও বন্ধ, তাই ঈশা মুহিবকে ফোন দিয়ে বলল, কেমন আছো? ভালো। কি অবস্থা তোমার? ভালোই। আমরা আগামীকাল মহামায়া যাচ্ছি। তোমাকে তো আগেই বলেছিলাম। এখন আমাদের সাথে যাচ্ছ তো? না, আমি যাচ্ছি না। কেন? ইচ্ছে নেই। ওকে ফাইন, আমি রাখছি। ঈশা শোনো। হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার অনেক পরিবর্তন হয়েছে দেখছি। আমাকে আর আগের মতো ভালোবাসো না। আর কিছু? আগের মতো হয়ে যাও। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর কিছুই করব না, তোমাকে কষ্টও দেব না। এখন বলবে ঈশা তুমি মহামায়া যেও না, তোমার ফেসবুকের পাসওয়ার্ড দাও, এভাবে চলো ওভাবে না, ইত্যাদি ইত্যাদি। শোনো মুহিম, অনেক কন্ট্রোল করার সুযোগ দিয়েছিলাম, তোমার কথায় অনেক নাচিয়েছ আমাকে, এখন আর না। আমার নিজের কি কোনো স্বাধীনতার স্বীকারোক্তি নাই? তোমার কথা মতো আবার
যা তা চলি তাই এইসব ভালোবাসা দেখাচ্ছ? কিছুদিন পর পর তুমি পরিবর্তন হও, আমি না। আমি এখন নিজেকে যেভাবে পরিবর্তন করেছি সেভাবেই থাকবো। আমার মাঝে পুরনো ঈশাকে আর ফিরে পাবে না। যে মানুষ মূল্য দিতে জানে না তার কাছে নিজেকে অমূল্য করার ইচ্ছে আমার নেই। আচ্ছা, কালে যাচ্ছে মহামায়া? কেন? এমনি বলো না, এটুকু জানার অধিকার তো আছে। আর তোমাকে তো যেতে বারণ করছি না। আমি, মারিয়া, নিশু, তিথি, সাদিয়া আর সাথে যাচ্ছে নিশুর বয়ফ্রেন্ড মিহির ভাইয়া আর তিথির বয়ফ্রেন্ড রাতুল। সেলেও যাচ্ছে? বাহ, বেশ তো। তোমাকে তাই যেতে বলেছি। যেতে চাচ্ছ না যখন যেও না। জানো, আজকে আমার তানিশার সাথে কথা হয়েছে। ভালো হয়েছে। আমাকে কেন বলছো? এমনি। কিছু হলেই কোনো না কোনো মেয়ের প্রসঙ্গ তুলে মুহিব ঈশাকে জ্বালাতে চায়, কারণ সে জানে আর কিছু হোক বা না হোক সে কোনো মেয়ের সাথে কথা বলে ঈশা একটু দুর্বল হয়ে পড়বে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ঈশা মনে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সে মুহিবকে তা বুঝতে দিল না। কারণ নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ না করাই ভালো। মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে ভুল করে না। এদিকে ভোরে তারা মহামায়ার উদ্দেশ্যে যাত্রা দেয়। ভোর 6:30টায় ঈশা বাসা থেকে বের হলো। ঈশা আর নিশু একসাথে একখানে পৌঁছালো। বাকিরা সবাই সেখানে একত্র হলো। তারা একসাথে ঢাকা চট্টগ্রাম বাসে উঠলো। এরপর বাস তাদের মিরসরাই নামিয়ে দিল। সেখান থেকে অটোতে করে তারা পৌঁছে গেল মহামায়া। মহামায়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। পাহাড়ি এলাকার পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম আর ঝর্ণা রয়েছে। নিস্তব্ধ নির্জন পরিবেশ। পক্ষীগুলো যেন শান্ত হয়ে আছে। হালকা বাতাস ও মৃদুরোদ ভালো লাগা দোলা দিচ্ছিল ঈশার মনে। এতদিন পর ঈশা যেন জীবন্ত হচ্ছে। মহামায়া লেকের সামনে এলো তারা। রোদ মাথার উপর, তবু ভালো লাগছে ঈশার। রোদের তীব্রতা থেকে প্রকৃতির মুগ্ধতা তাকে বেশি আনন্দ দিচ্ছে। বাম পাশে পাহাড়। তারা পাহাড় পেয়ে উঠল। ক্লান্ত লাগছে, তবুও মন যেন পাখিদের মতো উঠতে চাইছে। পাহাড় থেকে সবকিছু ছোট ছোট দেখাচ্ছে। সবচেয়ে বেশি আকর্ষণ করছে মহামায়া লেকটি। পাহাড় থেকে লেকটিকে দেখতে দ্বীপের মতো লাগছে। আশেপাশে জঙ্গল আর জঙ্গল, আর বনলতার গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। পাহাড়ে ওঠার সময় হঠাৎ ঈশার ফোন বেজে উঠল। মুহিবের কল দেখে ঈশা রিসিভ করে বলল, তুমি না মিস করলে? জানো মহামায়া কত সুন্দর। এখন আমরা পাহাড়ে উঠেছি। ভালো, তোমাকে একটি কথা বলার ছিল। বলো। তোমার সাথে হয়তো আমি আর থাকতে পারবো না। মানে? আমার আজকাল তানিশাকেই ভালো লাগছে। ও আমাকে খুব পছন্দ করে। ও আমাকে বলেছে যাতে আমি ওর হয়ে যাই। কি বলছো জাতা? ও তোমাকে বলবে আর তুমি মানবে? তুমি কি পাগল? আর আমরা তো একে অপরকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু এখন ভাবছি তোমার সাথে আমি আর ভালো থাকবো না, কারণ তুমি আমার কথা মতো চলছো না, নিজের ইচ্ছে মতো চলো। আচ্ছা, বাদ দে সব কথা। আমি এখন রাখছি, তানিশা আসছে, আমি এখন ওর সাথে আসি। মুহিব এই বলে ফোন কেটে দিল। মুহিবের সাথে কথা বলার পর ঈশার মন খারাপ হয়ে গেল। আজ একটু ঘুরবে তা না, আজও মুহিবের মানসিক অত্যাচার। মারিয়া ঈশাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি সমস্যা? আবার মুহিবজনিত রোগ? হ্যাঁ, ও নাকি তানিশা নামের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াবে। আমি ওর কথাবার্তায় চলি না তাই। ভালোবাসা কখনো নিয়ন্ত্রণের উপর চলে না। ভালোবাসা মানে স্বাধীনতা। যে ভালোবাসা শিকল পাড়িয়ে রাখে সেটিকে ভালোবাসা না, শোষণ বলে। এখন কি করব আমি? ওকে ধরে রাখা থেকে ছেড়ে দেওয়াই ভালো। আর যাই হোক, মানসিকভাবে তোর উপর চাপ থাকবে না। আমার আর শানের মধ্যে কত প্রেম ছিল। একজন আরেকজনকে একদিন না দেখে থাকতে পারতাম না। আর আজ আমরা কতদিন কথাও বলি না একে অপরের সাথে। তোদের সবকিছু কত ভালো ছিল। তোর এভাবে আলাদা না হলেও তো পারতি। জানিস ঈশা, সমবয়সী সম্পর্কগুলো এমনই। ভালোবাসার অপেক্ষা থাকে এসব সম্পর্কে, কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার অপেক্ষার ফল হয়তো সানি আমাকে দিতে পারবে না। আমরা একে অপরকে ভালোবেসেও আজ দূরে। এই না পাওয়ার মাঝেও আনন্দ আছে। সব ভালোবাসা তো আর ঠিকানা খুঁজে পায় না। হয়তো আমার আর সানির ভালোবাসার গল্প ওখানেই সমাপ্ত হওয়ার, এখন অন্যের হয়ে পুরনো স্মৃতি চিরতলে ফুলিয়ে দেওয়ার অপেক্ষায়। ঈশার মারিয়াকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সাদি এসে বলল, ভাই, তোদের ভালোবাসার স্মৃতিগুলো পাশে রেখে আসতে পারলি না? আজকের দিনটা শুধুই আমাদের জন্য। সো নো বয়ফ্রেন্ড রিলেটেড
topics are allowed today. Only best friend are real. তারা পাহাড় থেকে নেমে লেকের সামনে এলো। তারপর তারা নৌকায় উঠল। যাবে মহামায়া ঝর্ণা। লেকের পানি স্থির, কোনো স্রোত নেই। হালকা হাওয়া অবাধ্য করছে সব বাধার সীমারেখাকে। পাখিদের ব্যস্ততা ধীরে ধীরে নৌকার এগিয়ে চলা সবকিছু যেন ঈশাকে পুলকিত করছে। আলাদা বৈঠা ছিল, তাই মাঝিকে সাহায্যের জন্য ঈশা আর মারিয়া দুজনেই বৈঠা চালাচ্ছে। ঈশার জীবনে নতুন অভিজ্ঞতা। তারা ঝর্ণার কাছে চলে এলো। পাহাড়ের গা ঘেঁষে বয়ে পড়ছে শীতল পানির ধারা। ঈশা এখন ভুলে গেছে মুহিবের কথা। প্রকৃতিকে যেন ভালোবাসা উত্তম, আর নিঃস্বার্থভাবে তারা ভালোবাসা বিলিয়েও যায়। মহামায়ার যাত্রা শেষ করে এতদিনের পরিকল্পনা সফল করলো তারা। যদিও বাস পেতে তাদের একটু কষ্ট হলো। ঢাকা চট্টগ্রামগামী রোড, তাই আশপাশে কোনো গাড়িও পাওয়া যায় না। অনেকক্ষণ পর ঢাকা থেকে আসে একটি বাসে উঠে পড়লো তারা। অনেকক্ষণ দাঁড়িয়ে যেতে হলো তাদের। যাত্রী নামার পর সিট খালি হলে তারা বসতে পারলো। এরপর ঈশার ফোনে আবার মুহিবের কল এলো। মুহিব তানিশার সাথে ভালো থাকবে এসব কথা ঈশাকে শুনিয়ে আবার তার মন খারাপ করে দিল। মিহির ঈশার মন খারাপ দেখে নিশুর কারণ জিজ্ঞেস করলে নিশু সম্পূর্ণ ব্যাপারটি খুলে বলল। মিহির ঈশাকে বোঝালো ভালোবাসা এভাবে হয় না। ঈশা যাতে ভেবে চিনতে ভালো সিদ্ধান্ত নেয়। ঈশা বাসে এসে অনেক চিন্তা করার পর মুহিবকে ফোন দিয়ে বলল, আমি আজ ভেবে দেখেছি আমাদের মধ্যে সব কিছু আজকে এবং এখনই শেষ। তোমাকে ভালোবাসা আমার প্রথম ভুল, আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া আমার শেষ ভুল। আর এখন আমার ভুলগুলো শুধরিয়ে আমি জীবনে প্রথম কোনো উত্তম সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আল্লাহ হাফিজ। আমি তো তোমার সাথে দুষ্টুমি করছিলাম, দেখছিলাম তুমি কি করো। ধন্যবাদ। তোমার আজকের দুষ্টুমি আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আচ্ছা বাদ দাও, আজকে কেমন ঘুরলে? আজ তুমি আমাকে মানসিক চাপ দিয়েছো, আর এখন জিজ্ঞেস করছো কেমন ঘুরলাম। আমি রাখছি। মুহিবকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশা কল কেটে দিল, সাথে নাম্বারটিও ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দিল। এদিকে ৩-৪ দিন হয়ে যাচ্ছে মুহিব ঈশার বাসার সামনে আসছে আর যাচ্ছে, কিন্তু ঈশার কোনো খবর নেই। মুহিবের এখন কান্না আসছে, তার মনটিকে যেন কেউ ক্ষত বিক্ষত করে দিচ্ছে। শেষে ঈশা ফোন রিসিভ করার পর অনেক কান্নাকাটি করে এসে মাপ চাইল, কিন্তু হয়তো ঈশা ধৈর্য সীমার বাইরে চলে গেছে। এখন ঈশাকে আর ফেরানো যাবে না। এখন থেকে হয়তো মুহিবের অপেক্ষা চলতে থাকবে, কিন্তু ঈশা মন থেকে নিজেকে শক্ত করে ফেলেছে। এখন আর মুহিবের অপেক্ষায় সারা ঈশার পক্ষ থেকে আসবে না। ৩-৪ দিন রক্তিম তার বন্ধু আর কাজিনদের সাথে ঘুরে কাটিয়ে দিল। রিদিকে যেতে বলেছিল, কিন্তু সে পড়াশোনার বাহানা দিয়ে যায়নি। এই ৩-৪ দিন সে অনেক পড়াশোনা করেছে। সামনে যেহেতু টেস্ট পরীক্ষা, পড়তে তো হবেই। এদিকে তারা সবাই মিলে পরিকল্পনা করেছে টেস্টের পর গ্রুপ স্টাডি করবে। যাদের বাসা কাছাকাছি আছে তারাই। তাদের এই গ্রুপ 7 জনের, তাদের মধ্যে 4 জন মেয়ে আর বাকি 3 জন ছেলে। মেয়েদের মধ্যে দিয়া, রিদি, আনিকা আর বিথি, তারা সবাই একই কলেজে পড়াশোনা করছে। আর ছেলেগুলোর মধ্যে ইফতি, শাহেদ ও আদি। আর তারা ভিন্ন ভিন্ন কলেজের, কিন্তু প্রতিবেশী হয়। তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব আছে, এমনকি তাদের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক আছে। তাই সবার বাবা মাও রাজি হয়ে যায়। এভাবে যদি সন্তানদের পড়াশোনা হয় তাহলে ক্ষতি কি? কিন্তু রক্তিমের বিষয়টা একদম পছন্দ হয়নি। গ্রুপ স্টাডি করছে ভালো কথা, মেয়েরা আর ছেলেরা আলাদা করলেই তো পারতো, একসাথে করার কি দরকার? রক্তিম তাই বাবাকে বলল, বাবা, আমার মনে হয় না ছেলেদেরকে নিয়ে গ্রুপ স্টাডি করার দরকার আছে। অবশ্যই দরকার আছে। শাহেদ আর আদি পড়াশোনা অনেক ভালো, সাথে ইফতিও ভালো কলেজের ছাত্র। রিদির অনেক সাহায্য হয়ে যাবে। বাবা, আমিও তো আছি, আমি না হয় রিধিকে পড়াবো। তা তুই তো আছিস, আমিও জানি। তুইও পড়াবি, গ্রুপ স্টাডিও করবে। রক্তিম, তোর সময়ও তো তুই গ্রুপ স্টাডি করেছিলি, রিদিকে মানা করছিস কেন? মা, আজকালকার ছেলেরা কত খারাপ মন মানসিকতার হয় তা তুমি জানো না হয়তো। রিধি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছে আর মনে মনে রক্তিমের 14 পুরুষ উদ্ধার করছে। এবার নবনী বলেন, রক্তিম, আমি জানি তুই রিধির কথা ভেবে বলছিস, কিন্তু শাহেদ আর আদির পরিবার অনেক ভালো। ছেলে দুইটা অনেক অভদ্র। আমার ইফতি তো চোখ তুলে কারোর সাথে কথাও বলে না। মা, তুমি বুঝতে পারছো না, আজকালকার সবাই ভালো সেজে ক্ষতি করে। রিধি এবার সামনে এসে বলল, সবাইকে নিজের মতো না ভাবাই ভালো। আর আমি কি একা একা পড়ছি? আমার সাথে আরো 3 জন মেয়েও আছে। রিধি, তোমার এই বিষয়ে কথা বলার দরকার নেই, তুমি যাও। আচ্ছা,
আচ্ছা, তাহলে আপনারও আমার বিষয়ে কোনো কথা বলার দরকার নেই। বাবা মা সবসময় আমার জন্য ভালো কিছুই চিন্তা করবেন, আর তারা আপনার মতো আমাকে অনাথ বলেও আঘাত দেন না। রীতি কথাটি বলে চলে গেল। রীতির কথা শুনে রক্তিম আর কিছুই বলতে পারল না। রীতির কথা শুনে জুনায়েদ আর নবনীও খুব কষ্ট পেয়েছেন। জুনায়েদ সাহেব উঠে তার রুমে চলে গেলেন। নবনী রিধির রুমের সামনে গিয়ে দাঁড়ালেন, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া। আর ঢুকতে পারেননি। তিনি অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু রিধিকে ডাকার সাহস পাচ্ছে না। তার মনে হচ্ছে গলে কি যেন আটকে গেছে। জন্ম দেননি তো কি হয়েছে, তিনি রিধিকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। রিধি নিজেকে অনাথ বলছে মানে রিধি তাকে মা মনে করে না। তিনি রিধির মা হতে পারেননি। এখন নিজেকে ব্যর্থ মা মনে করছেন নবনী। জুনায়েদ সাহেবের মনেও কষ্ট চেপে বসেছে। রিধি কিভাবে বলল নিজেকে অনাথ? সে কি এতদিন নিজেকে অনাথ ভেবে এসেছে? নবনীকে দেখে জুনায়েদ নবনীর হাত ধরে বলেন, আমাদের কি কোনো ভুল হয়েছে নবনী? আমাদের মেয়ে আমাদের কি পর ভাবছে? নবনী, রিদি তো আমাদেরই মেয়ে, তাই না? আমরা কি তাকে ভালোবাসা বা তার ইচ্ছায় কি কোনো অপূর্ণ রেখেছিলাম? এত বছরে কি তার আসল বাবা মার জায়গা নিতে পারলাম না আমরা? দীর্ঘশ্বাস ছেড়ে জুনায়েদ সাহেব বললেন, হেরে গেলাম নবনী, হেরে গেলাম। বাবা মা হওয়ার জন্য কি রক্ত সম্পর্ক লাগে? তুমি শান্ত হও। আমরা অনেক ভালোবাসি আমাদের মেয়েকে। আমি জানি রিধিও আমাদের অনেক ভালোবাসে, আর ও আমাদের ছেড়ে কখনো যাবে না। দেখে নিও, রিধিকে জন্ম দেইনি, কিন্তু ওর মুখে মা ডাক শুনেছি আমি। আমাকেই সে মা ডাকে। এই অধিকার আল্লাহ আমাকেই দিয়েছেন। কেউ কেড়ে নিতে পারবে না আমাদের রিধিকে। আজকের পর রিদি যা বলবে তাই হবে। ওর মনে আর আসতেই দেব না যে সে অনাথ। রিদি আমার মেয়ে, আমাদের মেয়ে। রক্তিম চোখ বন্ধ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে তার কি কোনো অধিকার নেই রিধির ওপর? রক্তিম রিধিকে ভালোবাসে, এর চেয়ে বড় কি কোনো অধিকার আছে? রক্তিমই রিধিকে বলেছিল রিধি অনাথ, কারণ রিধি যাতে নিজেকে এই ঘরের মেয়ে মনে না করে। কিন্তু ভীষণ কষ্ট নিয়ে বলেছিল এই কথা, কারণ সমাজের চোখে তারা ভাই বোন, সমাজের চোখে তাদের সম্পর্ক হারাম। নবনী, জুনায়েদের পরিবার আর তাদের কিছু ভালো বন্ধু, রক্তিমের বন্ধুরা আর রিধির বেস্ট ফ্রেন্ড দিয়ার পরিবার ছাড়া কেউ জানে না রিধি পালিত সন্তান। পরিবার আর আত্মীয়ের বাইরে যে সমাজ আছে, তারা কি মানবে এই সম্পর্ক? যদি জেনেও যায় রিধির চরিত্রে কি আঙ্গুল তুলবে না? সমস্ত দোষ খুঁজে বেড়াই। সমাজের কি ভালোবাসা বোঝার ক্ষমতা আছে? রক্তিমকে যেদিন নবনী হুসাইন এসব বুঝিয়েছিলেন, সেদিন থেকেই যেন কেউ রক্তিমের বুকের পর পাথর বসিয়ে দিয়েছে। এই পাথর যে কত ভারী সেটি কাউকে বোঝাতে পারেনি রক্তিম। রিধিকে ভালোবাসার আগে কখনো বোঝেনি এত সব নিয়মের কথা। রক্তিমের এখন ভাবতেও কষ্ট হয় যে পিচ্চি মেয়েটি বড় হলে তাকে নিজে করে নেওয়ার স্বপ্ন বাঁধছিল। সে কি এখন অন্যের স্বপ্নকে রাঙ্গাবে? না, সে রিধিকে এত সহজে হারিয়ে যেতে দেবে না। রিধিকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, যেখানে এই সমাজ থাকবে না। নতুন করে সব শুরু করবে। নতুন সমাজে কেউ জানবে না রিধির পরিচয়। কিন্তু সে কেন পালাবে? সে কি কোনো অপরাধ করেছে? কাউকে ভালোবাসা কখনো অপরাধ নয়। রক্তিম এসব ভাবতে লাগলো। এত কঠিন কিছুও নয়। সে শুধু ভাবছে, সমাজ সত্য জানলে কি এমন ক্ষতি হবে? সমাজে কি কেউ মেয়ে দত্তক নেয় না? এটিতে নতুন কি আছে? দত্তক মেয়েদের কি বিয়ে হতে পারে না বাড়ির ছেলের সাথে? মা কি যা তা বোঝাচ্ছে তাকে? আজ থেকে সে এসব নিয়ে ভাববে না। রিধি শুধুই রক্তিমের, তার প্রথম ও শেষ ভালোবাসা রিধি। রক্তিম চায় না রিধি কোনো ছেলের সাথে মিশুক। রিধির যদি কাউকে পছন্দ হয়ে যায়, এই বয়সই তো প্রেম হয় না। সে রিধির উপর নজর রাখবে। এদিকে রিধি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। তার ঘুম ভাগলো সন্ধ্যায়। তার চোখগুলো ফুলে গেছে। রুম থেকে বের হয়ে এসে রক্তিমের মুখোমুখি হলো। রক্তিমকে দেখে সে ভেঙচি দিয়ে চলে গেল মায়ের কাছে। রক্তিম সেখানেই হাঁ করে দাঁড়িয়ে রইল। এদিকে নবনী রিধিকে দেখে জড়িয়ে ধরলেন আর কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আমি কি তোর মা না? কেন হবে না? তুমিই তো আমার মা। তোর বাবার কাছে চল। কখন থেকে শুকনো মুখে বসে আছে। কেন মা, কি হয়েছে? নবনী কোনো উত্তর না দিয়ে রিধির হাত ধরে তাকে টেনে নিয়ে গেলেন জুনায়েদ হোসেনের কাছে। রিধি জুনায়েদ সাহেবকে সম্বোধন করে বলল, বাবা। আয় মা, বাবার কাছে এসে বস। তোমার কি হয়েছে? আমি কি তোর বাবা না? কেন হবে না? এসব কেমন প্রশ্ন করছো তোমরা দুজন? তাহলে তুই কেন নিজেকে অনাথ বললি? তুই কি বোঝাতে চাইছিলি আমরা মৃত তোর জন্য? ছি, অমন কথা কখনো বলবে না। তোমাদের কিছু হলে আমার কি হবে এসব আমি ভাবতেও চাই না।
তোমরা ছাড়া আমার কে আছে বলো? আমি কি এতটাই খারাপ যে সৃষ্টিকর্তা আমার কাছ থেকে আমার দ্বিতীয় বাবা মাকেও কেড়ে নেবেন? আমার মাকে আর কেউ কখনো কিছুই বলবে না, রক্তিমও না। রিধিমার যা প্রয়োজন সে বাবার কাছে চাইবে, ঠিক আছে মা? ঠিক আছে, তাহলে এখন তোমার রিধিমা যা চায় তাই দাও। কি চায় আমার মাটা? এসব ইমোশনাল কথাবার্তা বন্ধ করে সুন্দর করে হেসে দাও দুজনেই। একটি সেলফি উঠাবো আর আপলোড দিব। ক্যাপশন থাকবে #সুখী পরিবার। আগামীকাল জুনায়েদ আর নবনীর 30তম বিবাহ বার্ষিকী, তাই সন্ধ্যায় স্ত্রী নবনীর জন্য জুনায়েদ হোসেন ছোটখাটো আয়োজন করেছেন। কিন্তু রিধি রাত 12টায় সারপ্রাইজ দেবে ভাবছে, তাই নিজের পক্ষ থেকে সব আয়োজন করেছে। কেক অর্ডার করেছিল, সেটা আনার জন্য দিয়াকে পাঠিয়েছে, আর দিয়া বাসার সামনে এসে দিয়ে গেছে। এখন সে বাবার পছন্দের নাস্তা বানাচ্ছে। নবনী জুনায়েদ তাদের ঘরে আছেন, তাই রিধি সেই সুযোগেই নাস্তা বানানো শুরু করে দিয়েছে। রক্তিম ঘর থেকে বের হয়ে রিধিকে রান্নাঘরে দেখে অবাক হয়ে বলল, কি বানাচ্ছ? রক্তিমের কণ্ঠ শুনে রিধি ভয় পেয়ে পেছনে ঘুরতে পা পিছলে পড়ে যেতে নিলে রক্তিম এসে রিধিকে ধরে ফেল, তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? রক্তিম থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রিধি বলল, সমস্যা কি আপনার? আমি যেখানেই যাই আপনি সেখানেই টিকটিকির লেজের মতো লাফিয়ে লাফিয়ে চলে আসেন। হোয়াট? আমি টিকটিকির লেজের মতো লাফাই? দেখেন রান্নাঘরে কোথাও আপনার নাম লেখা নেই, সো গেট আউট। তোমার নামও কোথাও দেখছি না, তাহলে সর্বজনীন ভেবে নিতে পারি? আমি খুব গুরুত্বপূর্ণ কাজ করছি, আমাকে বিরক্ত না করলে খুশি হব। বিরক্ত আমি করছি? বিরক্ত তো তুমি রান্নাঘরকে করছো। এত পানি কেন নিচে? রান্নাঘরকে সুইমিং পুল বানাবে নাকি? আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে বানাবো। আপনার কি? যান এখান থেকে। এত পানি ফেলে কাজ করতে গেলে আবার পিছলে পড়বে, আর আমি না থাকলে কি হতো? কোমর ভেঙে যেত তোমার। আমাকে কি নিজের মতো বুড়ো মনে করেছেন যে কোমর ভাঙবে? আমি বুড়ো? কথাটি বলে রক্তিম শব্দ করে হেসে দিল, আর রীতি ভয় পেয়ে রক্তিমের মুখ চেপে ধরল আর ফিস ফিস করে বলল, মিনি মাইক লাগিয়েছেন গলায়, এত রাতে অসভ্য লোকেদের মতো গলা ফাটিয়ে হাসছেন কেন? চোরের মতো করছো কেন বলো তো? কি চুরি করেছো? আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, বাবা মাকে ডাক দিচ্ছি তাহলে। না না না, আরে ভাই, সমস্যা কি আপনার? আমি তোমার ভাই না, ওকে? আপনাকে আমি 2 টাকা দিয়েও ভাই বানাই না। বানাতে বলছিও না, এখন বলো কি করছো? না বললে ডাক দিচ্ছি কিন্তু। টিকটিকির লেস বেটা রাক্ষস, জীবনেও তোর বিয়ে হবে না। বিয়ে হলেও বউ পালিয়ে যাবে, সিঁড়ি থেকে পড়ে পা ভাঙবে তোর। গালি দিচ্ছ আমাকে? আচ্ছা, না না না, আমি বলছি তো। বলো। বাবা মাকে সারপ্রাইজ দিব, তাই নাস্তা বানাচ্ছি। আর আমি চাই না আমার সারপ্রাইজের সাথে যুক্ত থাকুন। সো এবার যান আপনার ঘরে। আমি থাকলে কি সমস্যা? মাথায় কি গিলু নেই? নিজে প্ল্যান করে সারপ্রাইজ দেবেন, আমার সারপ্রাইজে নজর দেবেন না। রক্তিমকে দাঁড়িয়ে থাকতে দেখে রিধি চেঁচিয়ে বলল, কান দুটি কি পকেটে রেখেছেন? শুনতে পেলেন না কি বলেছি? আচ্ছা, যাচ্ছি। রক্তিমের অনেক ইচ্ছে ছিল রিধিকে রান্না করতে দেখবে, কিন্তু এই মুহূর্তে রিধির চেঁচামেচির কারণে তার ইচ্ছেটা নিয়ন্ত্রণ করতে হবে। এদিকে রাত 12টায় রিধি নবনী ও জুনায়েদকে ডেকে ছাদে নিয়ে গেল। সে ছাদে গোলাপের পাপড়ি দিয়ে একটা টেবিল সাজিয়েছে, সেখানে কেকটি রাখা আছে। কেকের মধ্যে লেখা মিস্টার বাবা অ্যান্ড মিসেস মার হ্যাপি ডে। টেবিলের দুপাশে 2টি চেয়ার রেখেছে, পুরো চাঁদ মোমবাতি দিয়ে সাজিয়েছে, আর যা নাস্তা বানিয়েছে সব আরেকটি ছোট্ট টেবিলে পরিবেশন করেছে। ওসব দেখে নবনী ও জুনায়েদ খুব খুশি হলেন। কেক কাটা শেষে তারা রিধির হাতে বানানো নাস্তা খেয়ে প্রশংসা করলেন। এদিকে রক্তিম যখনই খেতে যাবে রিধি প্লেট কেড়ে নিয়ে বলল, এগুলো সব আমার বাবা মার জন্য, খেতে ইচ্ছে করলে নিজে বানিয়ে খেয়ে নিন। আমি কি দোষ করলাম? আমারও তো খেতে মন চাইবে, তাই না? আমি এভাবে চেয়ে চেয়ে দেখবো? রিধি, মা আমার, এত কষ্ট করে বানিয়েছিস, একটু করে খেয়ে দেখতে দে। না, কখনো না, কখনো না। আমাকে খেতে না দিলে বাবা মার পেটে ব্যথা হবে। তুমি কি চাও তাদের পেটে ব্যথা হোক? কি খারাপ, নিজে বাবা মার দিকেও নজর দেয়। আচ্ছা দিচ্ছি, কিন্তু এগুলো না। নিচে আছে, আমি আরো বানিয়েছিলাম। এগুলো শুধু আমার মা বাবার জন্য। রিধি নবনী ও জুনায়েদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমরা গল্প করো, এসব কিছু তোমাদের জন্যই করেছি। ওনারগুলো ওনাকে দিচ্ছি। রিধি রক্তিমের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, চলুন, খাবেন না? রিধি মনে মনে ভাবছে, খাওয়াচ্ছি তোকে। রিধিকে জ্বালানোর মজা আজকে বুঝবি।
জানতাম মিস্টার রাক্ষস খাওয়ার জন্য তুমি টিকটিকির লেজের মতো লাফাবে, তাই তো আমি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আজকে শুধুই তোমার জন্য। এদিকে রক্তিম মনে মনে ভাবছে, আমার কত বছরের অপেক্ষা, আমি আমার রিধির হাতে বানানো কিছু খাবো। এতদিনে বড় হয়েছে আমার রিধি। রিধি রক্তিমকে খাবার পরিবেশন করে বসে বসে দেখছে। রিধি ঝাল নাস্তায় মরিচ বেশি দিয়েছিল আর মিষ্টি নাস্তায় কোনো চিনি দেয়নি। পাশের জগে লবণ পানি রেখেছিল যাতে পানি খেয়েও শান্তি না পায়। রক্তিম একটু খেয়ে বুঝে যায় রিধি খাবারে প্রচুর মরিচ দিয়েছে। রিধির দিকে তাকিয়ে দেখলো সে মুচকি মুচকি হাসছে। তাও রিধিকে অবাক করে দিয়ে রক্তিম সব নাস্তা খেয়ে নিল। পানি খেতে গিয়ে দেখলো মেয়েটি এখানেও ভেজাল করেছে, তাও এক জগ পানি শেষ করলো সে। রিধি রক্তিমের এই অবস্থা দেখে আস্তে আস্তে সরে গেল, কারণ এখন যদি খপ করে ধরে টুপ করে তাকেও এসব খাইয়ে দেয়। রিধি তার ঘরে এসে দরজা ভালো মতো আটকে দিল, সাথে জানালাটাও, যদিও জানালা পেয়ে আসে। আর এদিকে রক্তিম তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার অনেক খারাপ লাগছে। সে তার ভালোবাসার মানুষটির হাতে বানানো প্রথম খাবার ফেলেও দিতে পারেনি। সে জানে রিধির মনে তার প্রতি কোনো ভালোবাসা নেই, কিন্তু সে অপেক্ষায় আছে, হয়তো একদিন রিধিও তাকে ভালোবাসবে। 3-4 দিন ধরে ঈশা ভার্সিটিতে যায় ঠিকই, কিন্তু রোহানের থেকে দূরত্ব রেখেই চলে। কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে নিশু বা অন্য সহপাঠীকে পাঠায়, কিন্তু নিজে যায়নি। রোহান ব্যাপারটি বুঝতে পেরেছে। সে অনেকভাবে ঈশার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। আর এদিকে দিব্য 3-4 দিন ভার্সিটিতেই আসেনি। রোহানের উপর দায়িত্ব দিয়ে সে অনেকের বাইকে করে ঘুরছে, কিন্তু আজ সে ভার্সিটি যাবে, কারণ আজ তার ঈশাকে ভালোভাবে দেখার সুযোগ আছে। এতদিন ঈশার উপর কাজের চাপ বেশি ছিল, তাই সে ভার্সিটিতে যায়নি। কারণ দিব্য জানে সে ঠিকমতো ঈশাকে দেখতে পারবে না। আর আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের চূড়ান্ত তালিকা হবে, আর যারা পরিচালনা করবে তাদের ভার্সিটি ক্লাবে রিহার্সালও হতে হবে। তাই ঈশা আজকে একটু সুন্দর করে সেজে এসেছে। চুলগুলো কাল করেছে, তার ঘন কালো চুলগুলো রোদের আলোয় চিকচিক করছে। সে কপালে কালো টিপ দিয়েছে, কালো রঙের গোলাপি ফুলের প্রিন্টের কাজ করা সিল্কের শাড়ি পরেছে। ঈশাকে প্রোগ্রামে শাড়ি পরতে হবে, তাই আজকে এসে চর্চা করে নিচ্ছে, যাতে প্রোগ্রামের দিন শাড়ি সামলাতে অসুবিধে না হয়। সে চোখে ঘন করে কাজল দিয়েছে, তাই আজ তার চোখগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। হাতে কালো ও গোলাপি রঙের কাছের চুড়ি, কানে বড় বড় কালো রঙের ঝুমকোতে ঈশাকে এত বেশি সুন্দর লাগছে যে ছেলে মেয়ে সবাই তাকে ঘুরে ঘুরে দেখছে। এদিকে দিব্য আর রোহন দুজনই ঈশাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। দুই ভাইয়ের চোখের পাতা যেন থেমে গেছে। অনেক ব্যাপারটি খেয়াল করে রোহানের কানের কাছে এসে বলল, ভাবিকে কিন্তু খুব সুন্দর লাগছে, নজর দিস না, রাজামশাই জানলে কিন্তু রাজ্যের বড় গন্ডগোল সৃষ্টি হবে। রোহান অনেকের কথা শুনে চোখ নামিয়ে ফেলল। মনে মনে ভাবছে কি করছিল সে। ঈশাকে তো দিব্য ভালোবাসে। ছিছি, নিজের সবচেয়ে ভালো বন্ধুর ভালোবাসার মানুষটিকে নিয়ে সে কিভাবে এসব চিন্তা করছে। এদিকে দিব্য ঈশার কাছে এসে বলল, মাশাআল্লাহ, ভালোই লাগছে তোমাকে। তোমার প্রিয় রবি ঠাকুর তোমায় দেখলে হয়তো নতুন কাব্য রচনা করতেন। নাম কি দিত কাব্যের? নির্বাক অপসরী। আমি কি কথা বলতে পারি না? তা না, কিন্তু নির্বাক বলতে তোমার সুর ছাড়া তোমার সব গুণ আছে। সেই সব মিলে তুমি অনন্যা। সুর যোগ হলে ছন্দ দিয়ে গান বানিয়ে ফেলতেন। ধন্যবাদ। পরশু প্রোগ্রামে কোন বিষয়ে অংশ নিচ্ছ? গান আর কবিতা আবৃত্তি। রোহন থেকে গান শিখেছ? না, বাসায় চর্চা করেছিলাম, কিন্তু ভালো না হলেও সমস্যা নেই। নিজেকে অনেকদিন পর স্বাধীন বলে মনে হচ্ছে, তাই ভাবলাম নিজের মাঝে যা প্রতিভা আছে তাদেরও স্বাধীন করে দিই। এখন আমার নিজেকে নিয়ে না ভাবার অনেক সময়। তোমার প্রতিভা দেখার আগেই তোমার ভক্ত হয়ে গেলাম। আপনি কোন বিষয়ে অংশ নিচ্ছেন? আমার কাজ শুধু তোমার ছবি ওঠানো। মানে? আরে মানে তোমাদের। আমার দায়িত্ব ছবি ওঠানো। আমি গান গাইতে পারি না, কবি হওয়ার গুণ আমার মধ্যে নেই। হ্যাঁ, যদি কোনো কবি প্রতিভা বাড়ানোর জন্য আমার ক্লাস নাও তাহলে হয়তো উপকার হবে। কবি খুঁজতে হবে তাহলে? খোঁজার কি আছে, আমার সামনেই তো দাঁড়িয়েছে নির্বাক অপসরী। আমি অত ভালো কবি না। আমার এত ভালো হতে হবে না। ঈশা দিব্যর কথা শুনে হেসে দিল। অন্যদিকে রোহান তাদের দুজনকে একসাথে হেসে কথা বলতে দেখে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু তার করার কিচ্ছু নেই, কারণ কিছু কিছু প্রিয়জন স্বল্প সময়ের প্রিয়জন হয়ে থেকে যায়।
রোহান প্রোগ্রামের পরিচালনার রিহার্সেল শুরু করলো। রোহান তার স্ক্রিপ্ট নিয়ে সবার সামনে আসার পর হালকা হাসলো। সবাই রোহানকে হাসতে দেখে অবাক হয়ে গেল। অনেক বলে উঠল, স্ক্রিপ্ট পড়ার আগে হাসবি, সেটাও কি লিখে রেখেছিল? দিব্য চোখ লাল করে অনিকের দিকে তাকিয়ে বলল। চুপ কর অনিক। তারপর রোহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রোহান তুই শুরু কর। ওকে হাসতে দেখি তো হাসি পাচ্ছে। আজ ওকে প্রথম হাসতে দেখলাম। তোদের জন্য কি হাসবে না? হাসলেও কি দোষ? এখন কি সবাই চুপ করবে? দিব্য সবাইকে শান্ত করলো, কারণ রোহানকে হাসতে দেখে অনেকেই ফিসফিস করছে, আবার অনেকেই হাসছে। ঈশার বিষয়টি অবাক লাগলো। মনে মনে ভাবলো, কাউকে হাসতে দেখলে এমন রিয়াক্ট করার কি আছে। ঈশা তার পাশে বসা রোহানের ক্লাসের একটি মেয়েকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, কেউ হাসলে এভাবে রিয়াক্ট করার কি আছে বলো তো? রুহানকে এই 4 বছরে কেউ ভালো করে হাসতেই দেখেনি। ছেলেটি কোনো হাসির কথা উঠলেও না হেসে বসে থাকতে পারে। এমন গম্ভীর ছেলে আমি জীবনে একটাও দেখিনি। 4 বছরে হাসেনি আর এখন হাসছে? এখন এমন কি হয়েছে? তাই তো সবাই রিয়েক্ট করছে। আর এই প্রথম সে প্রোগ্রাম পরিচালনা করবে। প্রতি বছর দিব্যই করে, কারণ ও অনেক সুন্দর আর মজা করে কথা বলতে পারে, আর মিশুকও। কিন্তু এবছর দিব্যই রোহানকে এই দায়িত্বটি দিয়েছে। আসলে দিব্যর মন অনেক ভালো। রোহানকে আমাদের ক্লাসে তেমন কেউ পছন্দ করে না, একমাত্র দিব্য ছাড়া। দেখতেও দুজনের চেহারা অনেক মিল। সবাই তো তাদের ভাই মনে করে, শুধু তাদের গেট আপ ভিন্ন। গেট আপ একই হলে তাদের দেখতে জমজ মনে হতো। কেন হাসে না রোহান? কি সমস্যা তার জীবনে? ঈশা আন্দাজ করতে পারছি রোহানের হয়তো চাপা কোনো কষ্ট আছে, হয়তো কোনো একটা বিষয় সে অনেক আঘাত পেয়েছে। এদিকে রোহান সবাইকে হাসতে দেখে আরো বেশি অস্বস্তি বোধ করেছে। দীপ রোহানের কাছে এসে তাকে নিয়ে ক্লাবের বাইরে এলো। তারপর রোহানের কাঁধে হাত রেখে বলল, রোহান, আমি তোকে দায়িত্ব দিয়েছি কারণ আমি জানি তুই পারবি। এমন না যে তুই কখনো কারোর সামনে এসে কিছুই বলিসনি। বিতর্কতেও প্রথম হয়েছিস, এখন চুপ করে আছিস কেন? ওসব আলাদা বিষয়, কিন্তু আমি তোর মতো কাউকে হাসাতে পারবো না। দেখ, সবাই আমাকে হাসতে দেখে কেমন রিয়াক্ট করছে। কারণ তুই কখনো হেসে কথা বলিসনি। সবাই জানে তুই গম্ভীর, কিন্তু আমি তোকে চিনি। এটাই আমাদের ভার্সিটির শেষ বছর, এটাই শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। এরপর কে কোথায় চলে যাবে? আমি যদি না থাকি তোর পাশে, কিভাবে রাখবি বন্ধুত্ব? সবাই তোকে ভয় পায়, তাই কথা বলতে চায় না। রোহান শোন, জীবনে বন্ধুর খুব দরকার। নিজের মনের সব কষ্ট, সব ধরনের অনুভূতি বন্ধুদের সাথে ভাগ করা যায়। যখন শ্রোতা থাকবে না, তখন এই বন্ধুগুলোই তোর বক বক শুনবে, হাসবে, তামাশা করবে, তবুও শুনবে। এখন হাসছে, পরেও হাসবে, কিন্তু প্রচুর ভালোবাসবে। তুই থাকলে আর কি লাগে বল? আমি আছি আর থাকবো। এদিকে ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তাদের ক্লাব থেকে বের হতে দেখে সেও বের হয়েছিল। ঈশা ভাবছে, কয়েকদিন রোহানের সাথে সে কথা বলতে চায়নি। রোহান ঈশাকে হয়তো সরি বলার জন্য কথা বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই কিছু না কিছু বাহানা দিয়ে সে রোহানের কাছ থেকে দূরত্ব রেখেছিল। হয়তো তার মনে কোনো চাপা কষ্ট আছে, তাই ফার্স্ট্রেশন থেকেই অমন ব্যবহার করেছিল। আর এখন হয়তো আফসোস হচ্ছে। ঈশা ভাবছে, রোহান তাকে সরি বলতে পারলে হয়তো একটু ভারমুক্ত হবে। কিন্তু এইদিকে তাদের কথা শুনে ঈশা দিব্যকে নিয়ে ভাবছে, এত সুন্দর করে কেউ বোঝাতে পারে? দিব্যর কবি হওয়ার জন্য প্রতিভা আছে, যথেষ্ট প্রতিভা আছে। তার কোনো ছন্দ শেখা লাগবে না, কোনো অর্থ আর বর্ণ ব্যবহারের প্রয়োজনও নেই। মনের বাক্য দিয়েই সে জীবনের অর্থ শিখিয়ে দেবে। দিব্য আর রোহান ক্লাবে ঢোকার সময় ঈশাকে দেখতে পেল। দিব্য ঈশার কল্পনার রাজ্যে ডুবে থাকতে দেখে ঈশার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়েছ নির্বাক অপসরী? নির্বাক অপসরীকে? নতুন জন্ম নেওয়া প্রেমিকের কাব্যের নাম? বুঝলাম না তো ঠিক। আরে ঈশা রবি ঠাকুরের ভক্ত তো। বলছি কি, তিনি যদি বেঁচে থাকতেন ঈশাকে নিয়ে একটা কবিতা লিখতেন, আর কবিতার নাম দিতেন নির্বাক অপসরী। কি করছিলে ঈশা? না, এমনি একটু বের হয়েছিলাম হাওয়া খেতে, ভিতরে বিরক্ত লাগছিল তো তাই। আর বাইরে এসে আপনার কথাগুলো শুনে ফেলেছি। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। অনেক ভালো লেগেছে? হ্যাঁ। প্রেমে পড়ে যাওনি তো? দিব্যর কথা শুনে ঈশা আর রোহান দুজনেই চোখ বড় বড় করে দিব্যর দিকে তাকালো। দিব্য সোজা হয়ে দাঁড়িয়ে একটু গলা ঝেড়ে পড়ল, চলো পরে হাওয়া খেয়ে নিও। দিব্য, তুই ভেতরে যা, আমি আসছি।
ঈশা, একটু সময় হবে? ঈশাকে কি বলবি? তোকে পরে বলছি। দিব্য চলে যাওয়ার পর রোহন ঈশার দিকে তাকিয়ে বলল, ওই দিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার আসলে মাথা ঠিক ছিল না। সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আসছি। আরেকটি কথা, জি বলুন। রোহান চুপ হয়ে গেল। কি বলবে এখন? কিছুই তো বলার নেই, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ঈশা রোহনকে চুপ করে থাকতে দেখে আবার বলল, কিছু কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। ও ধন্যবাদ, আমি আসছি। ঈশা এবার চলে গেল। শেষ কথাটি রোহানের মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। রোহান কি বলল সেটি নিয়েই এখন আফসোস করছে। ঈশা এখন কি মনে করবে তাকে? 3 ঘন্টার মধ্যে সবার রিহার্সেল শেষ। রোহানের পরিচালনা দিব্যর মতো না হলেও অনেক সুন্দর হয়েছে, কিন্তু মেয়ে তো আজই নতুন করে রোহানের প্রেমে পড়েছে। কিন্তু ঈশার চোখ বারবারই দিব্যর দিকে যাচ্ছে। দিব্যর কথাবার্তাগুলো ঈশাকে খুব মুগ্ধ করেছে। বাসায় আসার পরও সে সারাদিন দিব্যকে নিয়ে ভাবছে। তারপর ছাদে যাবে চিন্তা করে একটু কাজল দিচ্ছিল, তখনই ইপ্তি এসে বোনকে সাজতে দেখে বলল, কেরে আপি, এখন আবার কোথায় যাচ্ছিস? ছাদে যাচ্ছি। তুই আর ছাদ? অসম্ভব, তোর ছাদে ওঠার শখ কবে হলো? আর ছাদে এত সেজেগুজে কেন? আশেপাশে তো কেউ দাঁড়িয়ে থাকে না। কি কি বলতে চাচ্ছিস তুই? আমি মানুষকে দেখানোর জন্য সাজছিলাম? আমি ছবি উঠবো তাই সেজেছি। আজকে সকালে ভার্সিটি যাওয়ার আগে বাসায় আসার পর ওইখানে গিয়েও এত এত ছবি উঠিয়েছিস, তাও মন ভরেনি? এই, তোর ফোনে উঠাচ্ছি আমি, তোর কি সমস্যা? আমাকেই তো ক্যামেরাম্যান বানাস। বোনের ছবি উঠলে কি সমস্যা? দিব্যকে চিনিস? দেবো ছবি দিয়ে দেবো সবার, ওনার তো বিরক্ত লাগে না। তাহলে ওনাকে ডেকে আন। বাই দা ওয়ে, ভাইয়া এ সময় বাসায় থাকে না? লাভ নেই। কোথায় থাকে তাহলে? লাইব্রেরিতে। তোর এত জানার ইচ্ছে কেন? এমনি জানতে চেয়েছে। এমন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছিস কেন? দাঁড়া, এভাবে তাকিয়ে থাকলে ওই দিন কলেজ বাদ দিয়ে যে বন্ধুর বাসায় গিয়েছিস না, আমি বলে দিচ্ছি কিন্তু। আপি, তুই বোন নাকি শত্রু? যা এখান থেকে। তুই ছাদে যাবি না? আবার কি হয়েছে? পেট ব্যথা করছে, থাক আর না যাই। আচ্ছা, সত্যি নাকি অন্য কিছু? আই, তুই আমার নজরদারি করছিস? যা এখান থেকে, যা বলছি। আচ্ছা, যাচ্ছি। এদিকে সন্ধ্যায় ঈশার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসছে। বারবার কল আসছিল, তাই সে রিসিভ করে দেখলো মুহিবের কল। মুহিব ব্যস্ত কণ্ঠে বলল, ঈশা প্লিজ কল কেটে দিও না, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। যা বলার তা দেব। একদম শেষবারের মতো ক্ষমা করো আমাকে, আর কখনো এমন কিছু করবো না। সত্যি বলছি, তুমি যা বলবে তাই শুনবো। এখন আর কিছুই সম্ভব না। তুমি আমাকে ভালোবাসো না? না। আমি তোমার বাসার নিচে এসেছি, তুমি 5 মিনিটের মধ্যে নিচে না নামলে আমি তোমার বাসার এসে তোমার বাবা মাকে আমাদের ব্যাপারে জানিয়ে দেব। তুই কি পাগল হয়েছ? আসবে কি আসবে না? আসছে। ঈশা নিচে নামার সাথে সাথে মুহিব ঈশার কাছে চলে এলো। ঈশা রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যা কি? চলো আমরা বিয়ে করে ফেলি। মানে? বিয়ে করলে আমি শুধু তোমারই থাকবো, আর তুমিও আমার থাকবে, তখন আর কোনো ঝামেলা হবে না। তোমাকে বিয়ে? কেন, কি সমস্যা? যেখানে তোমার সাথে দম নিতে পারি না, বিয়ে করে কি তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? এমন কঠোর কেন হচ্ছ? এই কঠোর আমার আগে হওয়া উচিত ছিল। এখন যাও। ঈশা, একটাবার আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। মুহিব, বন্ধ করো তোমার এসব ন্যাকামো। দীপ বাসার সামনে এসে ঈশাকে বাইরে একটি ছেলের সাথে কথা বলতে দেখে দাঁড়িয়ে গেল। দিব্য বুঝতে পারলো তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। ছেলেটি ঈশার হাত ধরতে যাবে, তখনই দিব্য মুহিবকে আটকালো। দিব্য ভুরু কুচকে বলল, কি সমস্যা? কে তুমি? আপনি সরে যান, আমি আমার বউয়ের সাথে কথা বলছি। দিব্য মুহিবের মুখে বউ শব্দ শোনার সাথে সাথে ঈশার মুখের দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, কি যাতা বলছে ছেলেটা? এসব কিছুই না, আসলে। তুমি চেনো ওকে? হ্যাঁ, ও আমার। আমি ওর বয়ফ্রেন্ড। আমাদের মধ্যে আর কিছুই নেই, যাও তুমি এখন। আমাকে ক্ষমা করে দেও ঈশা, তুমি যা বলবে আমি সব করব। পুলিশ ডাকবো এখন? রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে বিরক্ত করছিস? তোর সাহস তো কম নয়। তুই কে? হ্যাঁ, তুই কে? আমি ওর হবু বর। সাহস কি করে হয় তোর আবার হবু বউকে বিরক্ত করার? ওর সাথে আমার সম্পর্ক ছিল। তো আগে ছিল, এখন তো আর নেই। সো গেট লস্ট। এই এলাকায় যাতে তোকে আর না দেখে। মুহিবকে এক প্রকার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল দিব্য।
এলাকাটিতে বিল্ডিং অনেক কোণ, মানুষজন রাস্তায় কম থাকে, তাই ঘটনাটি কারো নজরে পড়েনি। এরপর দীপ ঈশার দিকে তাকিয়ে বলল, ও আর আসলে আমাকে বলবে। ঈশা ছলছল চোখে দিব্যর দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটাকে ভালোবাসো? বাসতাম, কিন্তু এখন না। ওর কারণেই আজ সবকিছু শেষ হয়ে গেছে। ঈশা মুহিবের সাথে তার সম্পর্কের শুরু থেকে পরিণতি পর্যন্ত সবটাই দিব্যকে জানিয়ে দিল। দিব্য সব শুনে বলল, এখন থেকে আমি আছি তোমার পাশে, তোমাকে আর কেউ বিরক্ত করবে না, কিছু হলে আমাকে বলবে। সকালের মিষ্টি রোদ জানালার কাজ ভেদ করে চোখের উপর এসে পড়তে রিধির ঘুম ভেঙে গেল। আলসেমির কারণে তার বিছানা ছাড়তে মন চাইছে না। গতকাল চুনায় তার নবনী বিবাহ বার্ষিকী উপলক্ষে বাসে অনেক অতিথি এসেছিল। তাদের নাস্তা পানির ব্যবস্থা করা থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব কাজ রিধি একাই করেছেন, কারণ রক্তিমের শরীর খারাপ ছিল। আর সে বাবা মার গুরুত্বপূর্ণ দিনটি নিজের অসুস্থতার জন্য নষ্ট করতে চায়নি, তাই কাউকে কিছুই জানায়নি। রিধির বানানো নাস্তা খাওয়ার পর থেকে তার এই অবস্থা। গতকাল সে অনেকবার বমি করেছিল। শেষে জুনায়েদ হোসেন ওষুধ নিয়ে আসার পর তাকে এখন একটু ভালো লাগছে, কিন্তু রিধি তবুও রক্তিমের প্রতি কোনো মায়া লাগছে না। রিধি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখলো বাসায় কেউ নেই, আর রক্তিমের রুমের দরজাও বন্ধ। তাই সে মোবাইল হাতে নিয়ে নবনীর নাম্বারে কল দিল। ও পাশ থেকে কল রিসিভ হতেই রিধি বলল, মা তোমরা কোথায়? বাসায় কি কেউ নেই? আমরা বাড়িতে এসেছি, তোদের বড় চাচা খুবই অসুস্থ, তুই ঘুমিয়েছিলি তাই আর তোকে ডাকিনি। রক্তিমকে বলে এসেছি, আর আজকে আমরা নাও আসতে পারি। থাকতে পারবি তো? ওই রাক্ষসীর সাথে? রিধি এভাবে বলে না মা, রক্তিমের শরীর ভালো না, একটু খেয়াল রাখিস ওর। আচ্ছা। রিধি এখন মনে মনে নিজেকে বকছে আর বলছে, কেন তুই রক্তিমকে ঝাল নাস্তা খেতে দিলি? এখন মজা বোঝ। রক্তিম সুস্থ থাকলে গতকাল সব কাজ তোকে করতে হতো না, আর এখন শাস্তি ভোগ কর রিধি, এখন সেবাও করতে হবে ওই রাক্ষসটার। এরপর রিধি নাস্তা করে নিজের ঘরে এসে খুব জোরে গান বাজিয়ে দিল। এর মধ্যে এসে গোসল সেরে নিল, তারপর পড়তে বসে গেল। রিধির গান শুনে গণিত করতে খুব ভালো লাগে, এটা তার ছোটবেলার অভ্যাস। কিন্তু তার এত জোরে গান বাজানোর শব্দে রক্তিমের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল দুপুর 12:30। এরপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গানের শব্দ অনুসরণ করে এসে রিধির রুমের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দিল, কিন্তু রিধির কোনো সারা শব্দ নেই। তাই সে নিজেই ঢুকে পড়ল রিধির রুমে ঢুকে দেখলো রিধি পড়াশোনা করছে, তাও আবার গান ছেড়ে দিয়ে। রক্তিম এসে গানটা বন্ধ করে দিল। এদিকে গান বন্ধ হয়ে যাওয়ায় রিধি ঘাড় ফিরিয়ে দেখলো রক্তিম তার পেছনে দাঁড়িয়ে আছে। রক্তিমকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গেল। রিধি চেঁচিয়ে বলল, আপনি আমার রুমে? আপনার সাহস কি করে হয় এভাবে না বলে আমার রুমে আসার? আপনি তো দেখছি আস্ত একটা বদলোক। আমি বদলোক? বদ হচ্ছ তুমি, তোমার জন্য আজ আমার এই অবস্থা। আর এভাবে কান ফাটানো শব্দে গান শুনছো কেন? আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, এখন যেতে পারেন। আমার বাসায় থেকে আমার সাথে বড় গলায় কথা বলছো? মানে কি বোঝাতে চান আপনি? এটা শুধু আপনার বাসা, এটা আমারও বাসা, বুঝেছেন? জোর করে অধিকার জমাতে চাইছো? এখন বলবেন আমি অনাথ, আমার বাবা মা নেই, অন্যের উপর বোঝা হয়ে আছি, তাই তো? তুমি নিজেই বলছো এসব কথা। আচ্ছা কি চান আপনি? চলে যাব আমি? যাওয়ার জায়গা থাকলে কি এখানে পড়ে থাকতে? ভাই দেবে, আমার বাবা মা তোমার উপর দয়া করছে, আর তুমি তাদের সন্তানকেই মারতে চাইছো? তুমি তো মারাত্মক সাংঘাতিক। আমি আপনাকে মারতে চেয়েছি? আমাকে গতকাল কি খাইয়েছিলে? আপনাকে খেতে তো বলিনি, আপনি নিজেই খাদকের মতো খেয়েছিলেন। এমন ভাবে খেয়েছেন মনে হচ্ছে অনেক দিন কেউ কিছু খেতে দেয়নি। রক্তিম রিধির মুখের দিকে তাকিয়ে ভাবলেশীন ভাবে বলল। রক্তিম কিছুক্ষণ রিধির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে রিধির দিকে এগিয়ে আসতে লাগলো। কিন্তু রিধির কাছে আসার আগে রিধি তাকে খুব জোরে ধাক্কা দিয়ে একেবারে বিছানায় ফেলে দিল। তারপর এক দৌড়ে রুম থেকে বেরিয়ে রুমের বাইরে এসে দরজাটা আটকে দিল। এরপর চুপচাপ বাসা থেকে বেরিয়ে বাইরে চলে এলো। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরও যখন রিধি দরজা খুলছে না, তখন রক্তিমের মেজাজ গরম হয়ে গেল। এদিকে সে ফোন নিজের রুমে ফেলে রেখে এসেছিল, আর রিধিও তার ফোন নিয়েই বের হয়ে গেছে। বিকেল হয়ে যাচ্ছে, কিন্তু রিধি এখনো রক্তিমকে রুমে আটকে রেখেছে। তাই সে এবার চিৎকার করে বলে উঠল, ভালো হচ্ছে না রিধি,
দরজা ভেঙে বের হতে পারলে কিন্তু তোমাকে আমি মেরে ভর্তা বানিয়ে ফেলবো। খোলো রিধি, দরজা খোলো। রিধি, এই রিধি, অদ্ভুত অসভ্য মেয়ে। রিধি কোনো সাড়া না পেয়ে রক্তিম শেষমেশ দরজা ভেঙে রুম থেকে বের হলো। রক্তিমের দরজা ভাঙার শব্দ শুনে পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরাও জড়ো হয়ে গেছে। এদিকে রক্তিম বাসার কোথাও রিধিকে খুঁজে পেল না। শেষে রিধির একটি চিঠি খুঁজে পেল, যেখানে সে লিখেছে এই বাসায় আর থাকবে না। এতদিন সবার উপর বোঝা হয়ে থাকার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। এখন যদি তাকে রাস্তায় থাকতে হয় তাহলে সে সেখানেই থাকবে। রক্তিম চিঠি পড়ার পর প্রচণ্ড ঘাবড়ে গেল। রীতি ঘর ছেড়ে চলে যেতে পারে এটা তার মাথায়ও আসেনি। এখন সে ভয়ে পাগলের মতো ছোটাছুটি করছে, কারণ রিধি কিছু হয়ে গেলে সে কি নিয়ে বাঁচবে। এদিকে সে রিধির ফোনে কল দিয়েও তাকে পাচ্ছে না। রাত হয়ে যাচ্ছে। রক্তিম মনে মনে ভাবছে সে কি দিয়ার বাসায় খোঁজ নিয়ে দেখবে। দিয়ার বাসা রক্তিমের অচেনা নয়, কারণ দিব্য ভার্সিটির ভর্তি পরীক্ষার আগে রক্তিমের কাছে পড়েছিল। আর রাজিয়া রহমান ও নবনী হুসাইনের মধ্যে ভালো সম্পর্ক আছে, তাদের আসা যাওয়াও আছে। কিন্তু রক্তিম দিয়াদের বাসায় গিয়ে দেখলো দিয়া বাসায় নেই। সে বিকেলে ঈশাদের বাসায় গিয়েছিল আর রাতেই ফিরবে। আর রীতিও আজ দিয়ার সাথে দেখা করতে আসেনি। রক্তিম দিয়াদের বাসা থেকে বের হয়ে রাস্তায় বসে পড়ল। রিধির আর কোনো বান্ধবীকে সে চেনে না। এখন সে রিধিকে কিভাবে খুঁজে পাবে? এই মুহূর্তে রক্তিমের মাথা সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছে। তবুও সে নিজের মনকে শান্ত করে দিয়ার নম্বরে কল দিল। মিসেস রাজিয়া রহমান থেকে সে দিয়ার নম্বরটি নিয়েছিল। রিধি দুপুরে বাসা থেকে বের হয়ে দিয়াকে ফোনে সব ঘটনা বলে দিয়েছিল। দিয়া বিকেলে ঈশাদের বাসায় গিয়েছিল। মাঝে মাঝে সে ঈশার সাথে গল্প করতে সেখানে চলে যায়। আর আগামীকাল ঈশার ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তাই দিয়াও দিব্যর সাথে সেখানে। তাই সে কি পড়বে না পড়বে এসব নিয়ে আলোচনা করতে গেছে। সাথে ঈশার রিহার্সেলও দেখার ইচ্ছে ছিল তার। আর দিয়া রিধির ফোন পেয়ে তাকে ঈশাদের বাসায় চলে আসতে বলল। বাসায় তখন ইপ্তিও ছিল। সেই সুযোগে ইপ্তির সাথেও তাদের কথা হয়ে যাবে। তারা যেহেতু একই সাথে গ্রুপ স্টাডি করবে। অন্য সময় দিয়া ইপ্তির সাথে তেমন একটা কথা বলে না। রিধি থাকলে তার জন্য কথা বলা সহজ হবে। অন্যদিকে রিধিও ইপ্তি ছাড়া বাকি সবার সাথে কথা বলেছে। আর ইপ্তি যতবারই রিধিকে দেখতো হা করেই তাকিয়ে থাকতো, যা রিধির একদম পছন্দ না। তাই সে ইপ্তির সাথে কখনো সেদে কথা বলতে যায়নি। আজও রিধিকে দেখে হা করে তাকিয়ে রইল ইপ্তি। রিধি ইপ্তিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে দিয়ার কানের কাছে এসে বলল, জীবনে মেয়ে দেখেনি নাকি? তোকে পছন্দ হয়েছে মনে হয়। তোকে কে বলেছে? বোঝা যায়, চোখ দেখলে সব বোঝা যায়। তোর তো দেখছি খুব অভিজ্ঞতা হয়েছে। এখন চুপ কর। দিয়া আর রিধিকে নিয়ে ঈশা তার রুমে চলে গেল। তার অনেকক্ষণ বসে আড্ডা দিল। ঈশা চলে যাওয়ার পর দিয়া রিধিকে বলল, অনেকক্ষণ তো হয়ে গেছে, রক্তিম ভাইয়া কি তোকে আর খুঁজছে না? খুঁজলে খুঁজবে, আই ডোন্ট কেয়ার। এটা তার শাস্তি। এখন সে বুঝবে রিধি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যখন বাবা মা এসে তাকে লাঠি দিয়ে পেটাবে, তখন দেখিস কিভাবে ছুটে আসবে আমার কাছে আর কাকুতি মিনতি করে বলবে, বার ক্ষমা করুন রাজকুমারী, আমাকে রাজা মহাশয়ের শাস্তি থেকে উদ্ধার করুন, আমি চিরজীবন আপনার সেবা করে যাব। কথাটি বলতে বলতে রিধি হেসে উঠল। দিয়া বলল, তোর মনে হয় ভাইয়া তোর কাছে ক্ষমা চাইবে? আমার তো মনে হয় তোকে একবার খুঁজে পেলেই মাটিতে পুঁতে ফেলবে। ভালো কথা বল না। এসব কি? হ্যাঁ, বাবা মা থাকতে ওই রাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ দিয়ার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। নম্বরটির দিকে এক নজর তাকিয়ে দিয়ে বলল, কার নম্বর হতে পারে? খবরদার ফোন ধরবি না, এইটা ওই রাক্ষসটার নম্বর। না ধরলে তো সন্দেহ করবে, নিশ্চয়ই আমাদের বাসায় গিয়েছিল। মায়ের কাছ থেকেই হয়তো আমার নাম্বারটা নিয়েছে। মা তো জানেও না তুই আমার সাথে আছিস। ইস, ওই রাক্ষসটা হয়তো আমার রুমের দরজা ভেঙেই বের হয়েছে। তুই না ওই বাসায় আর যাবি না। তাহলে দরজা ভাঙলে কি সমস্যা? বাবা মা আসলে তো যাবই। রক্তিমের নম্বর থেকে আবার কল আসাই দিয়া শশব্যস্ত হয়ে বলল, দেখ আবার ফোন দিছে, আমি কথা বলছি, দাঁড়া। দাঁড়াবো কেন আমি? আর শোন, তুই মিথ্যে কথা বলবি আমি তোর সাথে নেই, মনে রাখবি। আমাকে এখন ধরে নিয়ে গেলে মেরে মাটিতে পুঁতে দিবে কিন্তু। তাই যা বলার বুঝে শুনে বলবি। চুপ করবি এখন? আচ্ছা আচ্ছা। তারপর মুখে আঙ্গুল দিয়ে দিয়ার দিকে তাকিয়ে রইল। দিয়া কল রিসিভ করে গলা ছেড়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? দিয়া, আমি রক্তিম।
রিধির আসলে আমি রিধিকে খুঁজছিলাম। আমাকে চিনতে পেরেছো? ও হ্যাঁ, আপনি রিধির ভাইয়া? আমি রিধির ভাইয়া না। দিয়া রক্তিমের কথা শুনে ভয়ে চুপসে গেল। তার মনে হচ্ছে রক্তিম এখনই ফোনের ভেতর থেকে হাত বের করে তার গলা চেপে ধরবে। দিয়া আমতা আমতা করে বলল, জি। রিধি কোথায় বলতে পারবে? রিধি কে? মানে রিধি কোথায় আমি কিভাবে বলবো? রিধি তো তোমাকে সব কথাই জানায়, তাই বলছি। না ভাইয়া, আমাকে কিছুই বলেনি। আচ্ছা আমি এখন রাখছি, আসলে আমি একটু ব্যস্ত আছি। দিয়া তাড়াতাড়ি ফোন কেটে দিল। সে আর রক্তিমকে কিছু বলার সুযোগ দেয়নি। এদিকে রক্তিমের কিছুটা সন্দেহ হলো, তা মন মানছিল না, তাই আশেপাশে খোঁজ নিতে লাগলো। সকাল থেকে সে কিছুই খায়নি, মাথাটা এখন ভন ভন করছে। নবনী ফোন দেওয়ার পর সে জানিয়ে দিল তারা ভালোই আছে, কারণ অযথা চিন্তা করবে। এদিকে রাত 9টা বেজে গেছে। রিদিকে কোথাও না পেয়ে রক্তিম ঘুরে ফিরে দিয়াদের বাসার সামনে এলো, কারণ তার মন বলছে রিদিকে এখানেই পাওয়া যাবে। রিদি আর দিয়া ওই সময় ঈশাদের বাসা থেকে বের হচ্ছিল, আর রিদি ভাবছে আজ রাতে দিয়াদের বাসায় থাকবে। ওদিকে রক্তিমেরও আর পা চলছিল না। সে দূর থেকে রিদিকে দেখে যেন আবার জীবন ফিরে পেয়েছে। এক প্রকার দৌড়ে শেষে রিদিকে জড়িয়ে ধরল। রক্তিমের এমন আচমকা দৌড়ে আসা দেখে দিয়া ভয় পেয়ে গেল আর চেঁচিয়ে বলল, পাগল পাগল, বাঁচাও বাঁচাও। দিব্য ওই সময় গেটের সামনে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আওয়াজ শুনে ঈশা, ইপ্তি আর দিব্য বের হয়ে এলো, কিন্তু রক্তিমের সেদিকে কোনো খেয়াল নেই। সে ঘোরের মাঝেই বলতে লাগলো, আমাকে ফেলে কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি যাই বলবো তোমার শুনতে হবে কেন? আমি তোমাকে কত ভালোবাসি জানো? কিচ্ছু বোঝো না তুমি, বোকা মেয়ে। তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি জানো আমি কিভাবে তোমাকে খুঁজেছি? কথাগুলো বলতে বলতে রক্তিমের চোখ পেয়ে অশ্রু হৃদয় ঘাড়ে এসে পড়ল। ছেলেরাও কাঁদতে জানে, প্রিয় মানুষকে ফিরে পাওয়ার আনন্দে তাদেরও অশ্রু করায়। এদিকে দিব্য ব্যাপারটি বুঝতে পেরে ঈশাকে বলল ইপ্তিকে নিয়ে চলে যেতে, আর দিয়াকেও পাশে যাওয়ার জন্য ইশারা করলো। রক্তিম এখনও রিধিকে খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরে আছে। রিধির এই মুহূর্তে দম বন্ধ হয়ে আসছে, কারণ এই প্রথম সে কোনো পুরুষের এত কাছাকাছি এসেছে। আর রক্তিমের বলা কথাগুলো শুনে তার হাত পাও অনেকটা অবশ হয়ে গেছে। রিধি দিব্যর দিকে তাকিয়ে হাত উঠিয়ে ইশারায় রক্তিমকে সরানোর জন্য বলল, কিন্তু দিব্য কি করবে তা সে নিজেও বুঝতে পারছে না। কিছুক্ষণ পর রক্তিম আপনা আপনি নিজের ভার ছেড়ে দিল রিধির উপর, আর তখনই দিব্য রক্তিমকে ধরে ফেল। তারপর দুজন মিলে রক্তিমকে বাসে নিয়ে গেল। দিব্য বলল, তারপর রাজিয়া রহমান যেহেতু ডক্টর, তিনি রক্তিমকে দেখতে তাদের পাশে নিয়ে এলেন। তারপর তিনি রক্তিমের চেক আপ করে তাকে স্যালাইন দিয়ে চলে গেলেন। দিব্য যাওয়ার আগে রিধিকে বলল, রিধির এই মুহূর্তে খুব খারাপ লাগছে, কারণ তার জন্যই আজ রক্তিমের এই অবস্থা। রিধির কাছে এই মুহূর্তে রক্তিমকে খুব নিষ্পাপ মনে হচ্ছে, কিন্তু হঠাৎ হঠাৎ এই নিষ্পাপ ছেলেটার ভেতর রাক্ষস চেপে বসে হয়তো। রিধি সারা রাত রক্তিমের পাশে বসে রইল। আজকে সে প্রথম অন্যের জন্য রাত জেগেছে। আজ কোনো মুভি দেখতে মন চাইছে না, ঘুমও যেন পালিয়ে গেছে তার চোখ থেকে। এখন রিধি অপেক্ষায় আছে কবে রক্তিম চোখ খুলবে আর তার দিকে তাকাবে। এভাবে যেন সে রক্তিমের অপেক্ষায় এক যুগ বসে কাটিয়ে দিতে পারবে। সূর্যের আলো চোখে পড়তে রক্তিমের চোখের পাতা নড়ে উঠল। মাথা ওঠাতেই খুব কষ্ট হচ্ছিল তার, মাথাটা খুব ঝিমঝিম করছে। রক্তিম তার হাতের উপর কিছু একটার ভার অনুভব করলো। পাশ ফিরতে দেখলো রিধি তার হাতের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। রিধিকে দেখে রক্তিমের শরীরে দুর্বলতা না কাটলেও মনে দুর্বলতা কেটে গেল। রক্তিম তার হাত দিয়ে রিধির মুখের উপর পড়ে থাকা ঝুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল, আর তখনই রিধির চিকন ঠোঁটগুলো হালকা কেঁপে উঠল। রক্তিম রিধির দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ ধরে সে এভাবে রিধিকে দেখছিল। হঠাৎ রিধির ঘুম ভেঙে গেল। চোখ খুলে রক্তিমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মাথা তুলে বসল, আর রক্তিমের হাতের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আপনি কবে উঠলেন? কোনো সারা শব্দ না পেয়ে রিধি এবার রক্তিমের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে রক্তিমের মুখের সামনে হাত নাড়িয়ে পড়ল, এভাবে হাঁ করে কি দেখছেন? আমাকে কি প্রথম দেখছেন? প্রতিদিন দেখলেও কম মনে হবে, প্রতিবারই তোমাকে নতুন ভাবে দেখি। গতকাল রাতে কি বলেছিলেন মনে আছে? ভালোবাসি।
হ্যাঁ। রিধি, আমি তোমাকে ভালোবাসি। পাগল হয়ে গেছে? কখনো সম্ভব না এসব। কেন সম্ভব না? কারণ বাবা মা কখনো মানবে না। তুমি মানলেই হবে, বাকি ব্যবস্থা আমি করব। আমি আপনাকে নিয়ে ওভাবে ভেবেই দেখিনি, আর আমার আপনাকে ভালোই লাগে না। একদিন অবশ্যই লাগবে। এখন জোর করবেন আমাকে? জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? আমি অপেক্ষা করব তোমার জন্য, যতদিন বলবে ততদিন। রিধি, তোমাকে কখন ভালো লেগে গেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। অনেক বুঝিয়েছি নিজেকে। আচ্ছা, ভালোবাসা কি বলে আসে বলো? আমার তো এখানে কোনো দোষ নেই। এতই ভালোবাসলে আমাকে এভাবে কষ্ট কেন দিয়েছিলেন? মা জেনে গিয়েছিল। কি? হ্যাঁ, মা বলেছে এই সম্পর্ক কখনো সম্ভব না, কারণ সমাজের চোখে তুমি আমার আপন বোন। কেউ জানে না তোমাকে দত্তক নেওয়া হয়েছে। আর এখন যদি সবাই জেনেও যায়, তখন তোমার চরিত্রে আঙ্গুল তুলবে। মানুষ কত কথা রটিয়ে বেড়ায়, আর তাই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। তোমাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম আমার বাবা মা তোমার আসল বাবা মা নয়। রিধি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি হয়তো তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। রক্তিম, আপনি আমাকে ভুলে গেলেই ভালো হবে। এভাবে আমার কারণে নিজেকে কষ্ট দেবেন না প্লিজ। আর আপনি বয়সে আমার অনেক বড়, আর আমার বুড়ো মানুষ একদমই পছন্দ না। কি? আমি বুড়ো? তোমার আমাকে বুড়ো মনে হয়? তো আয়নায় নিজেকে কখনো দেখেছেন? রিধি হাত দিয়ে রক্তিমের চুলগুলো নাড়িয়ে ভালো করে দেখে বলল, ইস, চুলেও পাক ধরেছে। রক্তিম চোখ বড় বড় করে মাথায় হাত দিয়ে বিছানায় ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো দেখতে লাগলো। তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোথায় চুল পেকেছে? কোথায় দেখলে? আমি নাস্তা বানিয়ে আনছি, আপনি ফ্রেশ হয়ে নিন। এরপর রক্তিম গোসল সেরে রান্নাঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিধিকে দেখতে লাগলো। রিধি রক্তিমকে দেখে বলল, জান, আমার বিরক্ত লাগে কেউ দাঁড়িয়ে থাকলে। রক্তিম রিধির কাছে এসে ক্যাবিনেটের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। তা দেখে রিধি চোখ ছোট করে রক্তিমের দিকে তাকালো। রক্তিম রিধির দিকে ঝুঁকে এসে বলল, আমার এখন একটাই স্বপ্ন। শুনবে কি স্বপ্ন? শোনাবেন ভেবে নিয়েছেন, তাই তো বলছেন। এখন যদি শুনতে নাও চাই তাও বলবেন। আমার স্বপ্ন তুমি শাড়ি পরবে আর আমার জন্য রাঁধবে, আর আমি এভাবেই তোমাকে বসে বসে দেখব। তোমার চুলগুলো খোঁপা করা থাকবে, কিছু চুল খোঁপা থেকে খুলে তোমার মুখের উপর এসে পড়বে, আর আমি তোমার কানের পেছনে। এক মিনিট, খোপা ভালোভাবে বাঁধলে চুল সামনে আসবে কেন? আর কেউ ইচ্ছে করে খোপা হালকা করে বাঁধেও না। কাজ করতে আসলে তো একদমই না। আর এসব আজগবি কথা আপনার মাথায় কোথায় থেকে আসে? হ্যাঁ, মুভিতে অতিরিক্ত হওয়ার কারণে জানালা খুলে যায়, তারপর ওই বাতাসে খোপা খুলে যায়। আর এখানে বাতাস আসবে কিভাবে? আপনার রোমান্টিক স্বপ্ন পূরণের জন্য প্রাকৃতিক দুর্যোগ লাগবে। দুর্যোগের ঝড়ো হাওয়ায় জানালা খুলে যাবে, তারপর হয়তো খোপা আলগা হওয়ার কথা ভাবা যেতে পারে। আর আমার মনে হয় না রান্নাঘরে জানালা ভারী হাওয়ায়ও খুলবে। বাবা কিন্তু ভালো ইঞ্জিনিয়ার দিয়েই বাড়ি বানিয়েছিলেন। আর কিছু না, এখন আপনি যাবেন? আমি কিন্তু নাস্তা না বানিয়ে এবার চলে যাব। রক্তিম বাঁকা চোখে রিধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আর কিছু না বলে চলে গেল। আজকে ঈশাদের ভার্সিটিতে অনুষ্ঠান হবে, তাই ঈশা সকালে উঠেই শাড়ি পরে নিল। সাদা রঙের লাল পাড়ের শাড়ি, পাড়ে গোল্ডেন পাথরের কাজ করা আছে, আর লাল রঙের গোল্ডেন কাজ করা ব্লাউজ। চুলে খোপা করেছে, খোপায় বেলি ফুলের মালাটাও লাগিয়েছে। কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে লাল রঙের কাছের চুড়ি। এক কথায় ঈশাকে গতদিনের তুলনায় আজকে আরো বেশি সুন্দর লাগছে। এদিকে দিব্য আজকে কি ভেবে লাল পাঞ্জাবি পরল সাদা রঙের জিন্সের সাথে, সাথে গলায় ঝুলিয়েছে ক্যামেরা। দিব্য দিয়াকে নিয়ে বাসা থেকে বের হলো। ওই সময় ঈশাও বের হয়েছিল, আর ঈশাকে দেখেই দিব্য 1 মিনিটের জন্য নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। ঈশা ব্যাপারটি বুঝতে পেরে লজ্জায় তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল। দেয়া দিব্যকে ঈশার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে দিব্যর কানের কাছে এসে বলল, ভাইয়া, মাকে বলে ভাবিকে বাসায় নিয়ে আসি একেবারে, তখন সারাটা দিন হা করে দেখতে পারবে। চটকানি দেবো বেশি কথা বললে। আর শোন, ঈশার সাথেই থাকবে, এদিক ওদিকে যাবি না। ভার্সিটিতে অনেক ধরনের ছেলে আছে, বুঝেছিস? বুঝেছি। এরপর তারা বাসের জন্য দাঁড়ালো। ঈশাকে আশেপাশে সব মানুষই ঘুরে ঘুরে দেখছে, আর দিব্যর বিষয়টি একদমই ভালো লাগছে না। তাই দিব্য ঈশার সামনে এসে দাঁড়ালো, যাতে কেউ ঈশাকে আর না দেখতে পায়। দিব্যর কাজকর্ম দেখে দিয়া মুচকি হাসলো। ঈশা দিয়ার দিকে তাকিয়ে দিয়াকে হাসতে দেখে ভীষণ লজ্জা পেল, আবার তার ভালো লাগছে। এটা ভেবে যে কেউ তাকে খারাপ নজর থেকে রক্ষা করার চেষ্টা করছে।
মুহিব কি কখনো এমনটা পেরেছিল? না, সে কখনো পায়নি। উল্টো ঈশার চরিত্রে আঙ্গুল তুলেছিল। বাস আসার পর দিয়াকে উঠিয়ে দিয়ে দিব্য বাসে উঠল। তারপর ঈশার দিকে হাত এগিয়ে দিল। ঈশার খুব সংকোচ হচ্ছিল। সে মনে মনে ভাবছে দিব্যর হাত ধরবে কি না। আবার শাড়ি পরে এত উঁচু বাজে ওঠাও সম্ভব না। এদিকে দিব্য বুঝতে পারলো ঈশার সংকোচ লাগছে, তাই সে বলল, বাস কি দাঁড়িয়ে থাকবে? চিন্তা করো না ঈশা, আমি সাহায্যের জন্য হাতে এগিয়ে দিয়েছি। মাথায় খারাপ চিন্তা একদম নেই।